আলহামদুলিল্লাহ, ঔষধমুক্ত নিরাপদ জীবন কিভাবে গড়ে তুলব আমরা কয়েকটা ভিডিওতে দেখবেন। ভালো ও সুস্থ থাকতে সয়াবিন তেল এবং সাদা চিনি খাওয়া ছেড়ে দিন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে স্যার এখানে নতুন এসেছি। আমার বড় বোন, ইতিমধ্যে আপনারা সবাই ওকে চিনেন, আরিফা আক্তার নিপা। এটা কিন্তু নিপার বোন, মানে ইয়োগা নিপা। ও আমার একমাত্র বড় বোন, আমরা আসলে দুই বোন। আমি আসলে আমার পরিচয়টা একটু অন্যভাবে দেই। আমি সংবাদ উপস্থাপক, এনটিভিতে আছি, সিনিয়র সংবাদ উপস্থাপক। তো আমি আসলে স্যারকে অনেক দিন ধরেই ফলো করি, এই অর্থে স্যারের কথাগুলো খুব ভালো লাগে। স্যারকে আসলে লাইফস্টাইলের দিক থেকে শুরু থেকে ফলো করি নাই, তাহলে হয়তো নিজের ভেতরে যে অসুবিধাগুলো ছিল সেইটা হয়তো আরও অনেক আগেই সলভ হয়ে যেত। কিন্তু স্যারের কথাগুলো শুনতাম, স্যারের ভিডিওগুলো একটু একটু হলেও দেখার চেষ্টা করতাম। পরবর্তীতে আমার বড় বোন, ও তো ক্যান্সার সার্ভাইভার, এবং তারপর থেকে ক্যান্সার হওয়ার পর থেকে স্যারের সব কিছু সে ফলো করে আলহামদুলিল্লাহ এখন সে ক্যান্সার থেকে মুক্ত। এবং সে শুধু ক্যান্সার থেকেই মুক্ত নন, সে জনকল্যাণে কাজ করছে, সে অনেককেই লাইফস্টাইল মডিফিকেশন দিচ্ছে। এবং এই জ্ঞানগুলো কোথা থেকে পেল সে তো ক্যান্সার হওয়ার আগে এই জ্ঞানগুলো অর্জন করেন নাই, সম্ভবত করেন নাই, তা না হলে হয়তো বা সে ক্যান্সার হতো না। কিন্তু ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য এবং ক্যান্সার আক্রান্ত হওয়ার পর সে যখন স্যারের ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখলো, তখন সে চেষ্টা করে গেছে কিভাবে লাইফস্টাইল মেনটেন করা যায়। এবং এখন নিজে সে পরিবর্তিত হয়ে সেটা সুফল ভোগ করে তারপরে আমাদের সবাইকে সে উদ্বুদ্ধ করে যাচ্ছে যে কিভাবে এই লাইফস্টাইলটাকে মেনটেন করা যায়। এবং এই জ্ঞানটা সে স্যারের কাছ থেকেই পেয়েছে। স্যারের জ্ঞানটাকে সে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা কি সবার জন্য অনেক আনন্দের একটা সংবাদ না? সে নিজে একটা এক্সাম্পল, এবং আমাদের সবাইকে সে এই উদাহরণ হিসেবে তৈরি করাতে চাচ্ছে। এবং আমরা আসলে যারা স্যারকে ফলো করার চেষ্টা করি, ফলো করে স্যারের পর্যায়ে কতটুকু পৌঁছাতে পারবো সেটা একমাত্র আল্লাহই জানেন। এবং আল্লাহর রহমত থাকলে অবশ্যই আমরা সেই পর্যায়ে হয়তো বা স্যারের সারথি হতে পারবো, কিন্তু চেষ্টা তো করতে পারি, তাই না? আর স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলি, স্যার আপনাকে আসলে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। আপনি আসলে আমাদের শ্রদ্ধার জায়গায়। শ্রদ্ধাটা একটা সময় আসলে শ্রদ্ধা করতে করতে মানুষ মনের এমন একটা কাছাকাছি পর্যায়ে চলে যায়, তাকে আসলে ভালোই বাসা যায়। তো স্যারকে আসলে আমরা খুব ভালোবাসি, স্যারের সুস্বাস্থ্য সবসময় কামনা করি। এবং আমাদের সুস্বাস্থ্যের জন্য যে এত নির্দ্বিধায় বিনা পয়সায় আমাদের এভাবে উপকার করে যাচ্ছে, তাকে ভালো না বেশি কি পারা যায়, তাই না? আর আরেকটা ব্যাপার আমি বলি, লাইফস্টাইল এমন একটা জিনিস, এটা আসলে একটা ইবাদতের মতো। আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং শয়তানের অনুপ্রেরণায় আমরা কিন্তু মাঝে মাঝেই সেটা ছেড়ে দিই, তাই না? আজকে পড়ছি, কালকে পড়ছি, ইভেন আমরা রোজার মাসে সারা রাত তাহাজ্জুদ পড়ছি, কিন্তু রোজা যেই শেষ তাহাজ্জুদও শেষ, ওই মোটিভেশনটা আমাদের চলে যায়। কিন্তু আমরা যদি রোজাকে একটা আমাদের শিক্ষা হিসেবে নেই, তাহলে কিন্তু আমরা এই লাইফস্টাইলটা সারা বছর মেনটেন করতে পারি, সবসময় আমরা বরকতের মধ্যে থাকতে পারি। আমাদের প্রত্যেকটা জিনিসের লাইফস্টাইলটা কিন্তু আসলে ওরকম, একটা সময় আমরা ছেড়ে দিচ্ছি। তো আমিও নিজেও আসলে এই গাফিলতের মধ্যেই ছিলাম। আমি কখনো ওভাবে লাইফস্টাইল মেনটেন করা কিংবা যেই এক্সারসাইজ করা, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের পুষ্টিকর পানীয় যেগুলো এবং যে খাবারগুলো আমাদেরকে আসলে শক্তি দিবে, সেগুলো কিন্তু আমি নিজেই কখনো ফলো করি নাই। আমার বোন আসলে ও ক্যান্সার যখন হলো এবং ক্যান্সার থেকে মুক্ত হলো, তারপর আমি যখন দেখলাম যে সে বিভিন্ন রকমের বিষয়গুলোকে ফলো করে এই পর্যায়ে আসছে, তো সে নিজে যখন একটা এক্সাম্পল হয়েছে, তাহলে আমি কোনো ক্যান্সার আক্রান্ত না হয়ে একটা সুস্থ শরীর নিয়ে, শক্তি নিয়ে কেন আমি আরেকটু এগিয়ে যাব না? ঠিক ঠিক, তাই না? তো আমরা আসলে এখনো যারা রোগী হই নাই কিন্তু রোগের প্রাথমিক পর্যায়ে আছি, আমরা সবাই চেষ্টা করব আমাদের স্যারকে ফলো করতে। এবং স্যারের সারথি যারা আছেন, স্যারকে ফলো করে যারা ভালো হয়েছেন, আমরা অন্তত পক্ষে তাদেরকে ফলো করি, তাহলে অন্তত আমরা স্যারের কাছাকাছি আসতে পারবো, তাই না? এখানে আমরা এসে যারা কথা বলি, ব্যাপারটা কিন্তু এমন না যে আমরা স্যারকে প্রমোট করতে আসছি। স্যার নিজেই প্রমোটেড, স্যার নিজেই একটা এক্সাম্পল, তাই না? আমরা হয়তো তার মতো কখনোই হতে পারবো না, তার কাছাকাছি যেতে পারবো। এবং এখানে আমরা আসলে আসি আমাদের মনের একদম একান্ত অনুভূতিগুলো শেয়ার করতে, একদম সত্য কথাগুলো বলতে,
তাই না? তো আমি একটু বলি, আমি ছোটবেলা থেকে আসলে আমার যখন মনে হয় যে বয়সন্ধিকালের পরে এখানে যারা মেয়ে আছেন, যারা ছোট বাচ্চা আছেন, ইভেন যারা বোন এবং মায়েরা আছেন, হয়তো তারা পিরিয়ডিক্যাল বিভিন্ন ঝামেলায় পড়েছেন এবং এটা যে একটা পিসিওএস ছিল, এটা হয়তো আপনাদের ডাক্তাররা সেভাবে বলেন না, আপনাদের বিভিন্ন রকমের ঔষধ দিয়ে আপনাদের জিনিসটাকে রেগুলার করেছে। কিন্তু দেখা গেছে যে আসলে এইভাবে ভেঙে বলা, এই যে প্রচারণাগুলো, এগুলো কিন্তু কখনোই ছিল না। সো সেই থেকে কিন্তু আমিও একজন পিসিওএস এর রোগী ছিলাম বলতে গেলে। আমার নিজেরও প্রেগনেন্সিতে অনেক ঝামেলা ছিল, আলহামদুলিল্লাহ সেই ঝামেলা থেকে মুক্ত হয়েছি। কিন্তু আমার কিন্তু প্রেগনেন্সি ডায়াবেটিক্সও হয়েছে, এখন নাই। এখন আমি বলবো না যে আমি ডায়াবেটিক্সের পেশেন্ট, বাট আমি হয়তো বা প্রি ডায়াবেটিক, কারণ যেই জিনিসগুলো, যেই সমস্যাগুলো এখনও আমি ফিল করি, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্সের কিছু বিষয়, যেটা স্যারের ভিডিও থেকে আমি নিজের সমস্যাগুলোর সাথে মিলিয়ে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমি তো এই প্রবলেমগুলো আমি ফেস করি বা করছি, অথবা সামনে এটা আরও বেড়ে যেতে পারে। যেই কারণেই স্যারের লাইফস্টাইলগুলো চেষ্টা করছি ফলো করতে, এবং সেই সাথে আমি আমার বোন, ও যে যোগা করায়, আমি ওর সাথে যোগা করছি। ওয়াও, গুড গুড। এবং ওকে, টাকা ডিসেম্বর, নেয়? আপনাকে ফলো করলে স্যার টাকা নেওয়ার কোনো উপায় নাই। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ডিসেম্বর মাসে আমার 71 কেজি ওজন ছিল। তো প্রাথমিকভাবে আমার কাছে যেটা মনে হলো, আমার প্রচণ্ড জয়েন্ট পেইন ছিল এবং আমার ঘুম হতো না, রাতে ঘুম ভেঙে যেত এবং খুবই হতাশা ছিলাম আমি যে আমার কেন ঘুম হয় না, আমার কোনো রকমের ভালো লাগা কাজ করে না। ঘুম থেকে ওঠার পরেও মনে হয় যে আমি হয়তো বা সারা রাত ঘুমাই নাই, আমার কোনো একটা টায়ার্ডনেস কাজ করতো। বাট লাইফস্টাইলের এই 6-7 মাসের যাত্রায় যেটা মনে হয়, ঘুমটা ভালো হয়। এবং এখনো যে আমি পুরোপুরি ব্যথামুক্ত আমি সেটা বলবো না, কিন্তু যোগা করার মাধ্যমে আমি আমার ব্যথাটা অনেকটাই, আমি মনে করি আমার কমে গিয়েছে। আর বাকিটা ভিটামিন দিয়ে বাড়লে হবে। আরেকটা যেটা স্যার, এবং ওজনটা এই গত 6-7 মাসে আমি আপনার খাবারের যেই চার্ট, সেটা ফলো করার চেষ্টা করেছি, পুরোপুরি না করলেও করতে পেরেছি, এবং এখন আমি 59 কেজিতে আছি। আলহামদুলিল্লাহ, তা তো তো অনেক। ওজনের দিক থেকে এই চেঞ্জটা আমার এসেছে। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ব্যথা মুক্ত বলবো না, কিন্তু ব্যথাটা অনেকটাই কমেছে। তো এই যে ভালো লাগার যে অনুভূতিগুলো, ঘুমের সাইকেলটা ভালো হয়েছে, এই অনুভূতিগুলো আসলে এই জন্যই শেয়ার করছি যে যারা লাইফস্টাইলে এখনো নাই, যারা ওষুধ খেয়ে চিন্তা করেন যে ভালো হবেন, তাহলে তারা ওষুধ ছেড়ে অন্তত এই লাইফস্টাইলটা মেনটেন করেন, খুব ভালো থাকবেন এবং অন্তত পক্ষে অনুভূতিটা ভালো হবে। স্যারকে অন্তত ধন্যবাদ দিতে পারবেন এখানে এসে, আর কিছু না হোক। আর স্যার, আপনাকে আসলেই ধন্যবাদ দিতে চাই, আপনি যেই জনকল্যাণে যেই প্রচারণাগুলো করছেন, যে আমাদেরকে অন্তত পক্ষে জানানোর জন্য যে চেষ্টাটা করছেন, এই চেষ্টাটা তো আমরা কোনো ডাক্তারের কাছে পাই নাই। অনেক ডাক্তার তো আমিও দেখিয়েছি, আমি ব্যথার জন্য ডাক্তার দেখিয়েছি, আমার পিসিওএস নিয়ে ডাক্তারকে দেখিয়েছি, এবং পিসিওএস নিয়ে যখন আমি ডাক্তারের কাছে গিয়েছি, তারা কিন্তু কখনো আমাকে লাইফস্টাইল মডিফিকেশন দেন নাই, আমাকে ওষুধ দিয়েছে, মেটফর্মিন দিয়েছে স্যার। আমি মেটফো 500 আমি খেয়েছি বহুদিন, কিন্তু তারা কখনো আমাকে এটা বলেন, তখন তো আমার অনেক বয়স কম ছিল। ওই সময়টাই যদি আমি খাবারের ব্যাপারটা জানতাম, অন্তত খাবার না হোক, তারা যদি আমাকে বলতো যে আপনি ব্যায়াম করেন, রেগুলার ব্যায়াম করেন, তাহলে আপনার প্রেগনেন্সিটা একটু তাড়াতাড়ি হবে, এই ধরনের কোনো মোটিভেশনও কিন্তু পাই নাই। তো এখন যারা ছোট বাচ্চা আছো বা মা আছেন, তারা অবশ্যই তাদের বাচ্চাদের খাবারের দিকটা অবশ্যই খেয়াল রাখেন। বাচ্চারা খেতে চাইবে না, বাচ্চারা মেনটেন কখনোই করবে না। আমরা যারা মা, তারা খুব ধৈর্য সহকারে, আজকের এই বেলা খাচ্ছে না তো পরের বেলায় ঠিকই খাবে, আজকে খাচ্ছে না কালকে খাচ্ছে না, পরশু থেকে ঠিকই দেখতে দেখতে খাবে। এবং আমার বাচ্চা একটা, ও ক্লাস 6-এ পড়ে, আরেকটা বাচ্চা ক্লাস 5-এ পড়ে, এবং ওরাও আমাকে দেখছে যে আমি মেনে চলছি, অন্তত দেখুক। দেখতে দেখতে একটা সময় অবশ্যই তারা এই স্মৃতিগুলো মাথায় রাখবে। আমি তো জানি না আমার হায়াত কতদিন আছে, কালকেও চলে যেতে পারি দুনিয়া থেকে, আরও 20-25 বছর বেঁচেও যেতে পারি। ওদের স্মৃতিতে এটা থাকুক যে আমার মা এই জিনিসগুলো মেনটেন করতেন, আমাদেরকে এই ব্যাপারে কথা বলতেন, এই মোটিভেশনগুলো দিতেন, স্যারকে চিনিয়ে দিয়েছি, স্যারকে ফলো করতেন। এই ভিডিওগুলো তো থেকে যাবে স্যারের কাছে, স্যারের আমাদের ইউটিউবে থেকে যাবে, ওরা বড় হলে দেখুক, তাই না? কাকে ফলো করে কিভাবে পরিবর্তন নিয়ে আসছি। স্যার, একটা সময় প্রচণ্ড নেগেটিভ ছিলাম, প্রচণ্ড টেনশন করতাম সব কিছু নিয়ে।
আমি যেটা দেখেছি যে আমার ওই নেগেটিভ বিষয়গুলা বা আমার ওই টেনশনগুলো আমি নিজে অনেক হজম করতে শিখে গেছি। হ্যাঁ, good. কোনো এটা মানসিক সবচেয়ে চাপকে খুব অ্যাগ্রেসিভ না হয়ে একটু ধৈর্য সহকারে মেনে নিতে শিখে গেছি। আরেকটা বিষয়, আপনাদেরকে তো শুরুতেই বললাম যে আমি একজন সংবাদ উপস্থাপক, এবং আমি যখন টেলিভিশন ক্যামেরার সামনে বসে আমি আমার উপস্থাপনা করতে যাই, তখন কিন্তু আমার মাথা থেকে আমার ব্যক্তিগত বিষয়গুলোকে আউট করে আমি যে কাজটা করতে বসছি ওটা কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হয়। আপনাদের হয়তো অনেকেরই ধারণা হবে যে আমি সংবাদ মুখস্থ করে উপস্থাপনা করি কিনা। অবশ্যই মুখস্থ করি না, এটা সামনে দেখে, স্ক্রিন দেখে আমাকে পড়তে হয়, বাট ওটাই একটা ক্যামেরা যেটার দিকে তাকিয়ে আমাদেরকে কথা বলতে হয়। তো ওটা দেখেই পড়ি, কিন্তু একটা জিনিস হয় কি, দেখে পড়ছি, ঠিক আছে দেখে পড়ছি, ভুল হওয়ার কথা না, কিন্তু মাঝে মাঝে আমার কনসেন্ট্রেশনটা থাকতো না। আমি অনেক ভোরবেলা নিউজ পড়েছি, অনেক গভীর রাতেও নিউজ পড়েছি, কিন্তু বেশিরভাগই দেখা গেছে যে আমাদের কনসেন্ট্রেশনটা আমার থাকতো না। আমার মনে হতো আমি কি পড়লাম একটু আগে, আমি নিজেই বুঝতে পারছি না। এটা আমি বুঝতাম যে আমার অনেক ঘুমের ঘাটতি হচ্ছে, আমার খাবার ঠিক নেই। এখন 6 থেকে 7 মাস পর আমি জিনিসটা যখন মেনে চললাম, এখন এমনও হয় যে আমি নিউজগুলো আগে পড়ে আসি নাই, আমাদের নিউজ রুম থেকে নিউজ আগে পড়ে আসি নাই, কিন্তু ইনস্ট্যান্ট আমি পড়তে পারছি স্যার, Yes, মনোযোগ এটা সহকারে সত্যি। পড়তে পারছি। এখন আমার আর ওই ভুলগুলো হয় না, এখন আমার ওই ফাম্বেলটা হয় না। যদিও আমি সিনিয়র পর্যায়ে পৌঁছে গিয়েছি, তারপরেও যতই সিনিয়র হই কাজে ভুল কিন্তু সবারই হয়, কিন্তু এখন অন্তত মনোযোগ দিয়ে কাজটা করতে পারছি, productivity বেড়ে যাবে, প্রোডাক্টিভিটি focus বেড়েছে। বেড়ে যাবে, এবং স্যার concentration এরকমও হয়েছে স্যার, আমি করোনা আক্রান্ত হয়েছিলাম, আমি অনেক কিছু ভুলে যেতাম। আমি ভাত বসায় এসে ভাত অনেকদিন যাও ভাত হয়ে গেছে, আমি ভুলে গেছি যে কি হলো, আমি কি ভুলে গেলাম কিভাবে। কিন্তু এখন অ্যাটলিস্ট একই মাথায় অনেক কিছু মনে রেখে কাজ করতে পারি, Good. অনেক সুইফটনেস আসছে কাজে। এই জিনিসগুলা কিন্তু 6 মাস আগেও ছিল না। আমি যখন থেকে এই স্যারের নলেজগুলো, নিপার ক্রেডিট। স্যার আপনাকে নিপা ফলো করেছে বলে অবশ্যই নিপা সেই ক্রেডিট পাওয়ার যোগ্য, হ্যাঁ। তা না হলে তো আসলে ও আমার এক ঘরের মানুষ, আমি যদি সে- সেই সে ঘরের কচ্ছপ, মানুষকে ফলো সে না করি কচ্ছপ, সে লেগে তাহলে তো থাকে। আমি পিছিয়ে পড়বো। ও তো কচ্ছপ লেগে থাকে। আসলে ও খুব লেগে থেকে। এবং আরো একটা জিনিস স্যার, ও কিন্তু ছোটবেলা থেকেই সে মানে কি বলবো, আসলে সত্যি কথা যে আমরা সবাই সৌন্দর্য পিপাসু, তাই না? তো ও কিন্তু কোন একটা কিছু চর্চা করলে, সেটা স্কিন কেয়ার হোক, হেয়ার হোক, ও কিন্তু এটার সাথে লেগে থাকতো, এখনো লেগে থাকে। তো আমি মনে করি যে এই যে লেগে থাকার চর্চাটা এই বয়সে এসে, এটা কিন্তু শুরুটা হয়েছে সেই ছোটবেলাতেই, ছোট থেকেই। আর আমার মা আসলে আপনি দেখেছেন স্যার, উনিও এখানে আসছিলেন, উনিও তো আমাদের অনেক যত্ন করতেন। ছোট থেকেই উনি আমাদেরকে রেগুলার ভেষজ যে জিনিসগুলো এগুলো খাওয়ানোর Natural, প্র্যাকটিস অর্থাৎ করেছে। natural, হ্যাঁ। চিরতার পানি ভিজিয়ে রাখতো, তখন আমরা অনেক ছোট, তিতিরের থেকেও অনেক ছোট। হ্যাঁ, চিরতার পানি ভিজিয়ে রাখতো, হরিতকি বহেরা, বিভিন্ন ত্রিফলা যেগুলো বলে সেগুলো খেয়েছি। বোন তো আপনাকে বসতে বলতেছে, এই আপনি এই একটু জায়গায় বসেন, খাবারগুলো নাহলে- খাওয়ার অভ্যাস কিন্তু ছোট থেকেই আছে। স্বাস্থ্যকর জীবনযাপন, লাইফস্টাইল, এবং আব্বু আম্মু আমাদেরকে ভোরে ওঠানোর অভ্যাস করেছে। এবং আমার এটা মনে আছে, আমি যাতে হুজুরের কাছে পড়া মিস না করি, কোনো বকাও দিত না, মারও দেয়নি কখনো, কিন্তু হুজুরকে ফজরের পরে আসতে বলতো। ঘুমানোর কোনো উপায় নাই, ফজর নামাজ পড়ে হুজুর আসবে, এবং হুজুরের কাছে পড়ে তারপরে সকাল 7:30 স্কুলে যেতাম। স্বাস্থ্যকর চর্চাটা ছোট থেকেই হয়েছে। এখনো যখন সংসার জীবনে এসে আমরা কিন্তু কেউ সাংসারিক কাজ থেকে বিরত থাকতে পারবো না, পারবো কি? সংসারে উঠে সকালবেলা নাস্তা বানানো, হাজবেন্ডকে খাবার দাবার দিয়ে বিদায় করা, বাচ্চাদের স্কুলে পাঠানো, এটার চর্চাটা ছোট থেকেই করতে হবে। এখন যারা 10টা-12টায় ঘুম থেকে ওঠে, তারা যখন সংসার জীবনে যাবে তারা কিন্তু হতাশ হয়ে যাবে। তো এই হতাশা কাটানোর জন্য যাদের ডে শিফটে টুল, তাদেরকেও উচিত সকালে ঘুম থেকে ওঠানোর অভ্যাস করা, স্যারকে ফলো করা, অ্যাটলিস্ট স্যারের কথাগুলো বলা যে সকালে উঠো, সকালটাকে দেখো। স্যার আমার বাসার লোকজন সকালে না উঠলেও আমি উঠি, আমার প্রতিদিনই একটা বডি ক্লক হয়ে গেছে, 4:40 আমার ঘুম ভেঙে যায়। আমি রেগুলার এভাবেই উঠি, আপুর সাথে ব্যায়াম করি, চেষ্টা করি, অনেকদিন মিসও হয়ে যায়, জন্য বকাও খাই, কিন্তু চেষ্টা করি স্যার। Thank you. তো এখানে এসে আসলে অনেক কিছু বললাম, নিজের অনুভূতি এবং অনেক ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করলাম। এই জন্য স্যার এখানে যেভাবে কথাগুলো বলেন সেগুলো স্যার নিজে মানেন বলেই বলতে পারেন। তো আমরাও স্যারকে যারা ফলো করি, আমাদের ব্যক্তিগত অনুভূতিগুলো আমরা এখানে শেয়ার করব। Thank you, অনেক ধন্যবাদ, এবং অনেক ধন্যবাদ। স্যারের জন্য দোয়া করব, এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার যাত্রাটা চলতে থাকে। ইনশাআল্লাহ, ভালো ইনশাআল্লাহ। থাকবেন Thank you, স্যার, অনেক আসসালামু ধন্যবাদ। আলাইকুম। চমৎকার। সঠিক খাদ্যাভ্যাস ও ওষুধমুক্ত নিরাপদ জীবন।